ইচ্ছে শক্তি থাকলে যে সব হয় তা আরো একবার প্রমাণ করলেন পরিচালক রঞ্জন ঘোষ তার আসন্ন ছবি অদম্যতে। রঞ্জনদা, ৬ জনের একটা ছবি। একটু আগে আরিয়ন বলছিল ৬ ছবি। এই টিম ওয়ার্কটা সেইভাবে তো আমরা বাংলা ছবিতে দেখতে পাই না, যে এত কম জনের একটা ইউনিটের ছবি। কি চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছিল আগে জানি শুরুতে তোমার? বাংলা ছবি বা ভারতীয় ছবিও ভারতীয় বলা ছবি, যায়। হ্যাঁ। যে বিদেশে তো কল্পনাই করা যায় না। তারা তো অনেক ভালোভাবে হ্যাঁ। শুট করেন। তো সেই দিক থেকে একদম পুরো নতুন এবং চ্যালেঞ্জ বলতে সবথেকে যে বড় চ্যালেঞ্জ ছিল সেটা হচ্ছে যে আমাদের তো মানে উম বাংলা ছবি করতে গেলে আমরা সবসময় বলি যে গরিবের সংসার তো একটু গরিবি ভাবে চলতে হবে। কিন্তু এটা তো সেটাও ছিল না। মানে আমাদের কোনো আ যেখানে শুট করছি আমরা সুন্দরবনের প্রত্যন্ত গ্রামে একেবারে বঙ্গোপসাগর যেখানে শুরু হচ্ছে সেরকম একটা জায়গায় কোনো ইনফ্রাস্ট্রাকচারই নেই। না আছে রাস্তাঘাট, না আছে কোনো হোটেল, না আছে লজ, না আছে গাড়ি, না আছে কিছু মানে যেখানে গিয়ে কিছু করা যায় আরকি। ট্রাইপডের গল্প ট্রাইপডের শুনছিলাম। গল্পটা হ্যাঁ, ট্রাইপডের গল্পটা যেটা খুব মজার যে আমাদের কাছে তো আলোও ছিল না। আমরা কাকদ্বীপ থেকে বড়, বড় টর্চ কিনতাম। সেই টর্চের আলোতে এবং একটা ছোট একটা ব্যাটারি অপারেটেড ওই আলোতে? হ্যাঁ, কারণ ওখানে যেটা হয়েছিল সেটা হচ্ছে যে ইলেকট্রিসিটি জাস্ট এসছে 2022-এ। হুম। ভোল্টেজ সে অর্থে সেখানে নেই যে রাত্রিবেলা মানে বিকেলের পর ভোল্টেজ খুব লো হয়ে যায়। জেনারেটর ভাবাই মানে যাবে না। কিছুই পসিবল ছিল না সেখানে, মানে লাইট চাইলেও হতো না, আর আমাদের লাইট তো ছিলই না। ছিলই না। আমরা ছোট, ছোট বাল্ব কিনতাম গ্রামের বাজার থেকে। হলুদ বাল্বগুলো পাওয়া যায়। সেই বাল্ব কিনে আমরা সেগুলো দিয়ে আরকি টর্চ ব্যবহার টর্চ করতাম। কেনা হতো, টর্চ কিনতাম। আমাদের ফ্ল্যাশ মোবাইল লাইটস। ফোনের আলো ছিল। এইসব দিয়ে আমরা ইনোভেটিভ আ ভাবে আমরা আরকি শুট করতাম। তারপর হচ্ছে ভাবাই যায় না। হ্যাঁ, আমাদের ট্রাইপড ও ছিল না। তো আমরা যার বাড়িতে থাকতাম আর্য। হ্যাঁ, আর্য। তো তার বাবা-মার একটা আরকি বসার টুল ছিল। তো একদিন আমি বললাম যে এবং মেসোমশাই প্রতিদিন সন্ধ্যাবেলা টুলে বসে টিভি দেখতেন। তো আমি একদিন বলতাম যে, "আগামী ২-৩ দিন কি টুলটা পাওয়া যাবে?" বলছে, "তাহলে বাবা বসবে কোথায়?" বলছে তখন বললাম যে, যদি টুলটা পাওয়া যায় খুব ভালো হয়।" সেই টুলটা আমরা ব্যবহার করে মেসোমশাইয়ের অসুবিধে সৃষ্টি করে আমরা ট্রাইপড হিসেবে সেটাকে ইয়ে করলাম। তো এইভাবে আমরা করতে, করতে গেছি আরকি। বুঝেছো তো? ন্যাচারাল লাইট এ পুরোটা শুট করেছি। ন্যাচারাল লাইট এ ডে ফর নাইট শুট করলে তোমরা জানোই কি হয় যে বিকেলের একটা ৫-৬ মিনিটের সময় পাওয়া যায় ব্লু আওয়ার যেটাকে বলা হয় বা গোল্ডেন আওয়ার সেইখানে আমাদের শুট করতে হতো। সেই ৫-৬ মিনিটের জন্য সকাল ১০টা থেকে নিয়ে দুপুর ৩টে অবধি আমরা প্র্যাকটিস করতাম। ক্যামেরা রিহার্সাল হতো, অ্যাক্টর রিহার্সাল হতো। বারবার করে, 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 করে পুরোটা সড়গড় হয়ে তারপর আমরা ওই বিকেলে ৫-৬ মিনিট শুধু সময় পাতাম একটা টেক নেওয়ার জন্য কোনমতে। ওই একটা টেক হলো, একটা সেফটি টেক হলো, ডান। তো এইভাবে আমরা ৬ জন মিলে ৪ মাস ধরে ওখানে থেকে কেননা আমার একটা জিনিস মনে হয়েছিল যে আমাকে ১০ দিনেই শুট করতে হবে, আমাকে ১৪ দিনেই শুট করতে হবে। এই ব্যাপারটা আমি এই ছবিতে ভাঙতে চেয়েছিলাম। সব ছবিতে সম্ভব নয়। এই ছবি এইভাবে করতে গেলে আমি সময় নিয়ে করব। কেউ তো আমাকে দিব্যি দেয়নি। যেমন কেউ আমাকে টাকাও দেয়নি ছবিটা করবার জন্য, সেরকম কেউ আমাকে দিব্যিও দেয়নি ছবিটা যে ১০ দিনেই করতে হবে। আমি ৪ মাস ধরে নিজের মতো করে যেভাবে সিনেমা করা উচিত সেভাবে করেছি। তো বাধা বিপত্তি এসেছে। কিন্তু যেরকম আমরা যখন জাহাজে ছিলাম একটা কথা শিখেছিলাম যে, "When the going gets tough, the tough get going." হ্যাঁ? তো এখানে আমরা আমার সঙ্গে আমার যে ৫ টা হীরের টুকরো টাফ মানে বাচ্চা ছেলে ছিল, তাদের সঙ্গে আমরা সব বাধা বিপত্তি পেরিয়ে, পেরিয়ে আধবুড়োকে তাড়াতে পার করে নিয়ে গেছে। খুব যদি ভুল না হই, তোমার এটা ৫ নম্বর ছবি। বোধহয় এটাই বোধহয় প্রকৃত অর্থে যদি সিনেমা বানানো হয় যাকে, সেটা যদি খুব ভুল না হয়। আমি এর আগে ৪ টে ছবি করেছি। ৪ টে ছবি হৈ, হৈ করে ৯০-১০০ জন মানুষ যেভাবে আমরা ছবি করি, ছবিগুলো প্রশংসিত হয়েছে, বিদেশে পড়ানো হয়, দেখানো হয়, অনেক কিছু হয়েছে। কিন্তু এইবার ১ম বার যখন আমি এই ছবিটা করলাম, আমি তোমাকে একটুও মিথ্যা কথা বলছি না এই ইন্টারভিউতে রেকর্ডের জন্য। এই ১ম বার আমার আসলে মনে হলো যে আমি ওই যে বলছি আমি তোমাকে সিনেমা গড এইবার ১ম বার মনে হলো যে আই এম সার্ভিং দ্য গড অফ সিনেমা। এইবার ১ম বার মনে হলো যে রঞ্জন ঘোষ honestly একটা সিনেমা করছে। এবং and I mean it এবং আ আমার মনে হলো যে এইবার গিয়ে আরকি মানে আমি এতদিন যে ফিল্ম স্কুলে পড়াশোনা করেছি, সিনেমা করব যে ভেবেছি, এইবার গিয়ে কিছু একটা করলাম। আরিয়নকে পাওয়া তোমার এবং ১ম ছবি পলাশের মতো একটা চরিত্র।
কি বলবে? মানে আমি রঞ্জনদার থেকে তো শুনছি, যত শুনছি আমি আরো অবাক হচ্ছি। তোমার কাছেও নিশ্চয়ই অভিজ্ঞতার মানে পাতাটা বিশাল, অনেক লম্বা। হ্যাঁ, মানে আমি যেহেতু শুরুর দিন থেকে ছিলাম হুম। পলাশের সঙ্গে, পলাশ তৈরি যবে থেকে হয়েছে, ওর মনন, ওর গঠন যেভাবে হয়েছে, সেই দিন থেকে আমি ছিলাম। রঞ্জনদা জাস্ট একটা হোয়াটসঅ্যাপে টেক্সট করেছিল আমাকে যে একটা ১.৫ লাইন ২ লাইনের একটা যে ছবির বেসিক্যালি কি কনসেপ্টটা। সেইখান থেকে পুরো গোটা স্ক্রিপ্ট, ফাইনালি ছবির শুট, পোস্ট প্রোডাকশন এবং ১৩ই ফেব্রুয়ারি সিনেমা হলে রিলিজ করছে। এটা আমার কাছে মনে করবো যে মানে আমি কেন, আমার জায়গায় যদি অন্য কেউ আজকে বসে থাকতো, অন্য কোনো অভিনেতা বা অভিনেত্রী, তার কাছে স্বপ্নই হতো। এবং স্বপ্ন আমি বলি না, স্বপ্ন হচ্ছে এবং স্বপ্নটাকে বাস্তবিত হতে দেখছি, সেটা আমার কাছে তাই। মানে পলাশ বা অদম্য পুরোপুরি আমার কাছে মনে হয় যে আমার প্রোফাইলের তলায় লেখা আছে যে ইফ ইউ ওয়ান্ট এভরিথিং ইজ পসিবল। মন থেকে চাইলে, অদম্য জেদ থাকলে, অদম্য শক্তি দিয়ে সবটা অর্জন করা আর যায়। সব স্বপ্ন তো বাস্তবায়িত হয় না। হয় না। ঠিক আছে? এইটা আমার কাছে খুব একটা আ মানে আমার আমার নিজের একটা লাইফ লেসনও বটে। হুম। যে কিছু স্বপ্ন দেখলে এবং স্বপ্ন সত্যি, সত্যি দেখলে এবং সেই স্বপ্নের পেছনে নিজেকে ধাবিত করতে পারলে কোনো স্বপ্ন কিছু স্বপ্ন বাস্তবায়িত হলেও হতে পারে। এটা আমি নিজের চোখে নিজের সঙ্গে আমি শুধু আমার নিজের কথা বলছি এখানে। নিজের চোখে নিজের সঙ্গে হতে দেখলাম। সাহসটা থাকতে হবে। হার মেনে নিলে হবে না এবং নেগেটিভ চিন্তাভাবনা মাথার মধ্যে মনের মধ্যে রাখলে হবে না। পজিটিভ চিন্তাভাবনা রাখতে হবে। না ভাবলে চলবে না। হ্যাঁ ভাবলে চলবে। মানে বাধা বিপত্তি আসলে সেটাকে ধরে বসে থাকলে চলবে না। বাধা বিপত্তিটাকে সুযোগ হিসেবে ব্যবহার করে ঘুরিয়ে দিয়ে সেটাকে একটা সুযোগে পরিণত করতে হবে। এটা আমি নিজে করতে গেছি এই ছবিটাতে। এটা ট্রেমেন্ডাস একটা ম্যানেজমেন্টের ব্যাপার এটা। ট্রেমেন্ডাস একটা প্রসেস। নিজে করতে গেছি বলে আমি দেখলাম যে এটা সম্ভব। একদম সম্ভব এবং ট্রেলার দেখে অনেকে চোখ ভিজেছে এবং বোধহয় তোমারও যে এই যে এতক্ষণ যেই কথাগুলো বলছিলে, কার থেকে তুমি কি রিঅ্যাকশন পেলে রঞ্জন? সর্বপ্রথম আমি রিঅ্যাকশন পেয়েছিলাম, আমি সবার আগে দেখিয়েছিলাম ঋতুপর্ণা সেনগুপ্তকে। আমার হুম। দিদি, আমার ৩ টে ছবির নায়িকা। তিনি দেখে আরিয়নকে আর আমাকে কখনো তিনি হাঁক করেননি। সবসময় একটা যেরকম একটা প্রফেশন এটা সাইডে। এই ছবিটা দেখার পরে সে আমাকে জড়িয়ে ধরেছিলেন, অনেকক্ষণ জড়িয়েছিলেন। তারপর এভাবে বলেছিলেন যে, "রঞ্জন কি বানিয়েছো তুমি?" তারপর আরিয়নকে জড়িয়ে ধরেছিলেন। তিনি আমাদের ছবিটি ১ম দেখেন এবং দেখার পর তিনি আপ্লুত হন। কমলেশ্বর মুখোপাধ্যায় তিনি দেখেন, তিনি দেখে আপ্লুত হন। যাদবপুর ইউনিভার্সিটির ফিল্ম স্টাডিজ এর প্রফেসর ডক্টর মানস ঘোষ তিনি দেখে আমাকে বলেন যে, "আমি দেখতে চেয়েছিলাম এরকম একটি ক্যারেক্টার স্টাডি।" তিনি স্ক্রিপ্টটা জানতেন। "এরকম একটি ক্যারেক্টার স্টাডি তুমি কিভাবে তৈরি করতে পারো এবং ব্রাভো!" তিনি বলেছিলেন। এইসব দেখে আমার একটু সাহস এলো। তারপর আমি অপর্ণা সেনকে দেখালাম। নাহলে আবার বকা খাবো। দেখে আমি রিনাদির চোখে জল দেখেছি। এবং আমার পিঠে চাপড়ে বলেছিলেন ওয়েল ডান। ১ম কমেন্ট ছিল ওয়েল ডান পিঠ চাপড়ে। তারপর বুঝলাম ওর সত্যিই ভালো লেগেছে যখন উনি কল্যাণদাকে নিয়ে এসে, ওর স্বামী কল্যাণদাকে নিয়ে এসে আরেকবার ছবিটা দেখালেন। তারপর তো অপর্ণা সেনের জন্মদিনে শাবানা আজমির সঙ্গে কঙ্কনা পরিচয় করিয়ে দিল। শাবানা আজমি ছবিটা চেয়ে পাঠালেন, ৭ দিনের মাথায় উত্তর দিলেন এবং ভূয়সী প্রশংসা করলেন ছবিটার। সঙ্গে জাভেদ সাবও দেখেছিলেন। জাভেদ আখতারেরও খুব ভালো লেগেছিল। তারপর আর্জুন কলকাতা ফিল্ম গোপালাকৃষ্ণ। ফেস্টিভ্যালে আডুর গোপালাকৃষ্ণন এসেছিলেন। আডুরকে আমি ইমেইল করে ছবিটা পাঠালাম। উনি রেসপন্ড করে খুব ভালো প্রশংসা করলেন। বললেন, "এক্সেপশনালি কনসিভড অ্যান্ড ওয়েল এক্সিকিউটেড উইথ গুড পারফরম্যান্সেস।" ডমিনিক বেলেন্সকিকে পাঠানো হয়েছিল অনেক আগে। তোমাকে একটু আগে বললামই। উনি বলেছিলেন যে, "বোল্ডেস্ট পলিটিক্যাল ফিল্ম ফ্রম ইন্ডিয়া আফটার ব্যান্ডিট কুইন।" কলকাতায় যাদের এখন অব্দি দেখিয়েছি, অর্জুন দত্ত দেখেছেন। তারপর অনির্বাণ মাইতি, অমিত দেবনাথ, আ অনেকে আরকি সম্পাদকেরা এরা দেখেছেন। যারা ছবি বোঝেন, যারা ছবি জানেন এবং যারা খুব ইনসিকিউর নন। তারা নিজেদের প্রফেশন নিয়ে, নিজেদের জায়গা নিয়ে। প্রত্যেকে দেখে ছিটকে গেছে। এবং প্রত্যেকে আমি নিজে এক্সপেক্ট করিনি যে ১০ এর মধ্যে ১০ জনই দেখে বলছেন ভালো, এটা আমি আশা করিনি। কিন্তু এখন এ সবই তো ঠিক আছে। আসল তো দর্শক। তারাই তো দেবতা। ঠিক আছে? এরা তো সব ইন্ডাস্ট্রি আমারই পরিবারের অঙ্গ। আসল তো দর্শক। দর্শকের দরবারে ছবিটা কিভাবে গৃহীত হয় সেটা আমার কাছে খুব একটা সবথেকে বড় আ মানে ইম্পর্টেন্ট পরীক্ষা। বিষয়। সবথেকে বড় পরীক্ষা। না, পরীক্ষায় নিশ্চয়ই এত জায়গা থেকে পরীক্ষায় পাশ করে গেছো মানে নিশ্চয়ই পাশ করবে। সেই আশাই করছি। দর্শকদের কি বলবে?
আপনারাই আমাদের ভগবান, আপনারাই আমাদের দেবতা। আপনাদের জন্যই ছবি বানিয়েছি আমি। ফেস্টিভ্যালে পাঠিয়ে বিদেশ থেকে আ সার্টিফিকেট নিয়ে তারপর আপনাদের কাছে আমি যেতে চাইনি। কেননা আমি জানি যে আপনারা যথেষ্ট ওয়াকিবহাল ভালো ছবি কিরকম হয় এবং সেরকমই একটি ছবি আমরা তৈরি করেছি বলে আমাদের বলা হচ্ছে এবং হয়তো কোথাও গিয়ে আমাদেরও বিশ্বাস। আপনারা আসবেন, ছবি দেখবেন, আমাদের আশীর্বাদ করবেন এটাই আমাদের কাম্য এবং আপনারা পাশে না থাকলে, আপনারা যদি আমাদের সঙ্গে কিছুটা পথ না চলেন, তাহলে আমরা কিন্তু সেই সাহসটা পাবো না। আর আরো বারবার এরকম ছবি করে যাওয়ার জন্য। আপনাদের সার্টিফিকেটটা এবং আপনাদের আশীর্বাদটাই জন্যই কিন্তু আমি এটলিস্ট ছবি করি। আপনাদের অপেক্ষায় থাকবো ১৩ই ফেব্রুয়ারি অদম্য যখন আপনাদের কাছাকাছি না হলেও কোনো প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এবং আপনারা কষ্ট করে যদি গিয়ে সেখানে ছবিটা দেখেন। আয়ুন? আমার আমার ১ম সবথেকে মানে বড় কাজ এটা এবং আমরা ৬ জন মিলে একটা সিনেমা বানিয়েছি যেটা ৬ ছবি আমি সবসময় বলি। তো ১৩ই ফেব্রুয়ারি রিলিজ করছে হলে। কি বলবো? আমার একটাই অনুরোধ, টিকিট কেটে সিনেমা হলে গিয়ে আমাদের বাংলা সিনেমা দেখুন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ।